আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আমি আপনাদের সামনে টাইপস অফ রিসার্চ সম্পর্কে বলার চেষ্টা করব। রিসার্চের প্রকারভেদ। তো রিসার্চের প্রকারভেদ এর আলোচনায় যাওয়ার পূর্বে আমি রিসার্চ কি এই জিনিসটা একটু আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রিসার্চ হলো একটি ইংরেজি শব্দ, এর আবিধানিক অর্থ হলো গবেষণা। রিসার্চ শব্দটি এসেছে ফ্রেঞ্চ রিসার্চি, রি মিনস এগেইন আর সার্চি মিন টু সার্চ, বারবার অনুসন্ধান করা, এটাকে বলা হচ্ছে রিসার্চ। রিসার্চের সংজ্ঞা হচ্ছে, গবেষণার সংজ্ঞা হচ্ছে সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক পদ্ধতিকেই গবেষণা বলা হয়। এটার ডেফিনেশন ম্যাকডোনাল্ড নামের একজন বিজ্ঞানী দিয়েছেন। রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন intended to add available knowledge in a form which is কমিউনিকেবল অ্যান্ড ভেরিফিয়েবল। রিসার্চ হলো সত্য একটা পদ্ধতিগতভাবে অনুসন্ধান করা, কিসের জন্য? টু অ্যাড অ্যাভেলেবল নলেজ, একটা অ্যাভেলেবল নলেজ যোগ করার জন্য। যেই নলেজটা কি? যে নলেজটা কমিউনিকেবল এবং ভেরিফিয়েবল, যেটাকে বোধগম্য এবং যাচাইযোগ্য, এটাকে বলা হচ্ছে রিসার্চ। তো এখন আমি রিসার্চের টাইপ সম্পর্কে বলার চেষ্টা করব। রিসার্চ প্রথমত দুই ধরনের, বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ হচ্ছে মৌলিক গবেষণা এবং ফলিত, আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে ফলিত গবেষণা। তো বেসিক রিসার্চ এটাকে ফান্ডামেন্টাল রিসার্চও অনেকে বলে থাকেন। তো এখন আমি বেসিক রিসার্চ সম্পর্কে বলবো। দিস রিসার্চ ইজ কন্ডাক্টেড লার্জলি for the enhancement of knowledge and is research which does not have immediate commercial potential. The research is done for human welfare, animal welfare and plant kingdom welfare. It is called basic pure fundamental research. The main motivation here is to expand man's knowledge, not to create or invent something. অর্থাৎ মৌলিক গবেষণা, এটাকে যদি আমরা একটু বাংলায় বলার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলতে পারি, শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে। অর্থাৎ কোনো কিছু জ্ঞান, নতুন একটা জ্ঞান সৃষ্টি করার জন্য যে শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা করা হয় বা যে গবেষণা পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে। যে এটা কিসের জন্য হতে পারে? হিউম্যান ওয়েলফেয়ার, মানে মানুষের কল্যাণের জন্য, অথবা অ্যানিম্যাল ওয়েলফেয়ার, প্রাণী জগতের কল্যাণের জন্য, এবং প্ল্যান্ট কিংডম ওয়েলফেয়ার, উদ্ভিদ জগতের কল্যাণের জন্য হতে পারে। এই বেসিক রিসার্চকে আবার পিওর বা ফান্ডামেন্টাল রিসার্চও বলা হয়ে থাকে। ওকে, এখন আমি আবার বলছি যে শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে। আমরা এখন একটু মৌলিক গবেষণার সংজ্ঞা দেখার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু কেনিথ ডি বেইলি বেসিক রিসার্চের সংজ্ঞা দিয়েছেন এভাবে: বেসিক রিসার্চ ইনভলভস ডেভেলপিং and testing theories and hypotheses that are intellectually increasing to the investigator and might thus have some social applications in the future but have no application to social problems in the present times. অর্থাৎ উনি কি বললেন, কেনিথ ডি বেইলি, যে বেসিক রিসার্চ হলো একটা ডেভেলপিং অ্যান্ড টেস্টিং থিওরিজ, একটা তত্ত্ব তৈরি করা অথবা এটাকে যাচাই করা বা পরীক্ষা করা, এবং আর একটা হতে পারে যে একটা হাইপোথিসিস তৈরি করা, হতে পারে এটা ইন্টেলেকচুয়ালি ইনক্রিজিং দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড মাইট বি দাজ হ্যাভ সাম সোশ্যাল অ্যাপ্লিকেশন। একটা আপনি তত্ত্ব অথবা একটা হাইপোথিসিস তৈরি করলেন যেটা হতে পারে একটা সমাজের জন্য, যেটার একটা তার সামাজিক প্রয়োগ রয়েছে। এটা প্রয়োগ হতে পারে ইন দ্য ফিউচার, হতে পারে ভবিষ্যতে, বাট হ্যাভ নো অ্যাপ্লিকেশন টু দ্য সোশ্যাল প্রবলেমস ইন দ্য প্রেজেন্ট টাইম। এটার
বর্তমান প্রেক্ষিতে এটার কোনো সামাজিক প্রয়োগ নাও থাকতে পারে, কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে এটা থাকতে পারে। এটাকে আমরা বলছি যে বেসিক রিসার্চ। আবার ট্রাভার্স নামের একজন বিজ্ঞানী উনি বলেছেন বেসিক রিসার্চ ইজ ডিজাইনড টু অ্যাড টু অ্যান organized body of scientific knowledge and doesn't necessarily produce result of immediate practical value. According to Travers, অর্থাৎ ট্রাভার্স কি বললেন, বেসিক রিসার্চ বা মৌলিক রিসার্চ হলো ডিজাইন টু অ্যাড, এটাকে নকশায় করা হয় কিসের জন্য, টু অ্যাড যোগ করার জন্য, অ্যান অর্গানাইজড বডি অফ সায়েন্টিফিক নলেজ, এবং একটা সুসংগঠিত বৈজ্ঞানিক জ্ঞান, এবং যেই জ্ঞানে ডাজ নট নেসেসারিলি প্রডিউস রেজাল্টস অফ ইমিডিয়েট প্র্যাকটিক্যাল, যেই জ্ঞানটা তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল দেয় না, অর্থাৎ পরবর্তীতে সেটা ফলাফল দিতে পারে, মানে ইমিডিয়েট দেয় না। সাচ রিসার্চ ইজ টাইম অ্যান্ড কস্ট ইনভেস্টিগেশন, এই ধরনের গবেষণা সময় এবং অর্থের সাথে জড়িত রয়েছে। অর্থাৎ যেমন হতে পারে অ্যান এক্সপেরিমেন্টাল রিসার্চ দ্যাট মে নট বি অর উইল বি হেল্পফুল ইন হিউম্যান প্রোগ্রেস। আপনি একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করলেন যেটা মানুষের কল্যাণের জন্য হতেও পারে, আবার এটা মানুষের কল্যাণের জন্য নাও হতে পারে। মানুষের কল্যাণের জন্য যদি হয় তাহলে এটা আপনার একটা সুফল বয়ে আনলো, আর যদি মানুষের কল্যাণ বয়ে না আনে, এটা যদি কোনো কিছু কাজে না লাগে, তাহলে এটার আপনার শুধু অর্থ অপচয় হলো। এই অর্থে বলা হচ্ছে যে বেসিক রিসার্চটা ইমিডিয়েট রেজাল্ট নাও আসতে পারে, যে এটা ভবিষ্যতে কোনো কিছু একটা ফল আসতে পারে। আচ্ছা, ওনার মতে ইট ইজ ইউজ টু সলভ এ প্রবলেম বাই অ্যাডিং টু দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অফ ডিসিপ্লিন। আবার বেসিক রিসার্চ কীভাবে বলা যেতে পারে, যে এটা ব্যবহার করা হয় কিসের জন্য, একটা সমস্যা সমাধানের জন্য। কীভাবে, বাই অ্যাডিং টু দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অফ, যে কোনো একটা ডিসিপ্লিনে বা যে কোনো একটা ফ্যাকাল্টি বা যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে একটা সমস্যা সমাধান করার জন্য। ওকে, তাহলে বেসিক রিসার্চ আমরা আরেকবার বলার চেষ্টা করছি, বা মৌলিক গবেষণা, সেটা কি, শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে। আচ্ছা, এখন আমরা অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা সম্পর্কে একটু বলার চেষ্টা করব। যে ফলিত গবেষণা কি, যে গবেষণা বাস্তবে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে পরিচালিত হয় তাই হচ্ছে ফলিত গবেষণা। অর্থাৎ যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা বলতে পারি। যে ফলিত মানে এটা আপনি অ্যাপ্লাইড মানে অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, অ্যাপ্লাইড মানে যেটা প্রয়োগ করা, অর্থাৎ যেটার প্রায়োগিক কোনো জ্ঞান মানে বাস্তবসম্মত বা ফলিত জ্ঞান যেটার জন্য রয়েছে, যে গবেষণা বাস্তবে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে পরিচালিত হয়, অর্থাৎ যেটা প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধান হতে পারে, এই ধরনের গবেষণাকে আমরা ফলিত গবেষণা বলবো। এখন অ্যাপ্লাইড রিসার্চ এটাকে ইট ইজ ডিজাইন টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেমস অব দ্য মডার্ন ওয়ার্ল্ড। অ্যাপ্লাইড রিসার্চ আধুনিক বিশ্বের যে কোনো সমস্যা সমাধান করার জন্য তৈরি করা হয় বা প্রয়োগ করা হয়ে থাকে অ্যাপ্লাইড রিসার্চ। আচ্ছা, সেটা কি হতে পারে, রেদার দ্যান টু অ্যাকুয়ার নলেজ ফর নলেজ শেক, এটা হতে পারে যে জ্ঞান অর্জন করার জন্য, যারা জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান তৈরি করার জন্য অ্যাপ্লাইড রিসার্চ হতে পারে। দ্য গোল অফ অ্যাপ্লাইড রিসার্চ ইজ টু ইমপ্রুভ দ্য হিউম্যান কন্ডিশন, অর্থাৎ ফলিত গবেষণার উদ্দেশ্য হলো মানুষের যে অবস্থা সেটার উন্নয়ন করার জন্য ফলিত গবেষণা সাধারণত করা হয়ে থাকে। ইট ফোকাসেস অন অ্যানালাইসিস অ্যান্ড সলভিং সোশ্যাল অ্যান্ড রিয়েল লাইফ প্রবলেম, অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চ কী জন্য ফোকাস করে, ইট ফোকাসেস অন অ্যানালাইসিস, এটা ফোকাস করে বিশ্লেষণ করার জন্য, অ্যান্ড সলভিং সোশ্যাল অ্যান্ড রিয়েল লাইফ প্রবলেম, সামাজিক এবং বাস্তব জীবনের সমস্যা সমাধান করার জন্য সাধারণত অ্যাপ্লাইড রিসার্চ করা হয়ে থাকে। দিস রিসার্চ ইজ জেনারেলি কন্ডাক্টেড অন এ লার্জ স্কেল, এই গবেষণাটা বিস্তর আকারে
করা হয়ে থাকে লার্জ স্কেল অন দ্য বেসিস অফ অ্যান্ড ইজ ইনএক্সপেন্সিভ এটা অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইজ অলসো এক্সপেন্সিভ এটা অ্যাপ্লাইড রিসার্চটি ব্যয়বহুল। As such, it is often conducted with the support of some financing agency like national government, public corporation, World Bank, UNICEF, international আরও যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রয়েছে, ইউনেস্কো ইত্যাদি। অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত রিসার্চের ক্ষেত্রে অনেক অর্থ জড়িত থাকে এবং এটার জাতীয় এবং আন্তর্জাতিক ইন্টারেস্ট থাকে, যার কারণে অ্যাপ্লাইড রিসার্চ কোনো একজন ব্যক্তির পক্ষে করা কঠিন, এটা অনেক ব্যয়বহুল, যার কারণে এটা যে কোনো একটা দেশ এই অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা করতে পারে, অথবা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যেগুলো সংস্থা রয়েছে যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অথবা কোনো ব্যক্তিগত বড় বড় কোম্পানি, তারা এটা ফলিত গবেষণা করতে পারে যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য। যেমন আমি বর্তমান বিশ্বের যদি একটা উদাহরণ দিয়ে থাকি, তাহলে করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাস একটা মারাত্মক সমস্যা পৃথিবীর জন্য। সারা পৃথিবী এই করোনা ভাইরাসের সবলে আঘাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিভিন্ন ধরনের প্রবৃদ্ধি, এটা একবারে স্লথ হয়ে গেছে, এটা একবারে স্থিমিত হয়ে গেছে। তো এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এই আন্তর্জাতিক সমস্যা করোনা ভাইরাস, এটাকে কমানোর জন্য কি যে ধরনের গবেষণা হয়ে থাকে সেগুলোকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু কেনিথ ডিভেলি অ্যাপ্লাইড রিসার্চের একটা সংজ্ঞা প্রদান করেছেন। উনি কি বলেছেন যে অ্যাপ্লাইড রিসার্চ ইজ এ রিসার্চ উইথ ফাইন্ডিং দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু সলভ সোশ্যাল প্রবলেমস অফ ইমিডিয়েট কনসার্ন। কেনিথ উনি অ্যাপ্লাইড রিসার্চের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে অ্যাপ্লাইড রিসার্চ একটা গবেষণা যেটা হতে পারে ওই ফাইন্ডিং দ্যাট ক্যান বি, যেটা অ্যাপ্লাইড, যেটা প্রয়োগ করা যেতে পারে টু সলভ প্রবলেমস অফ ইমিডিয়েট কনসার্ন, যে কোনো একটা তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য অ্যাপ্লাইড যে গবেষণাটা করা হয় তাকে উনি অ্যাপ্লাইড রিসার্চ বলেছেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু হান্ট নামের একজন বিজ্ঞানী, উনি অ্যাপ্লাইড রিসার্চের গবেষণা কি দিয়েছেন এভাবে যে অ্যাপ্লাইড রিসার্চ ইজ অ্যান ইনভেস্টিগেশন for ways of using scientific knowledge to solve practical problems, for example, treat or cure a specific disease, improve agriculture, crop production। অর্থাৎ বিজ্ঞানী হান্ট কি বলেছেন যে অ্যাপ্লাইড রিসার্চ একটা গবেষণা, একটা তদন্ত ফর ওয়েজ অফ ইউজিং সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করার জন্য একটা তদন্ত। কিসের জন্য? যে তদন্ত কি করবে? টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা একটা ব্যবহারিক একটা সমস্যার সমাধান করবে। যেমন হতে পারে যে কোনো একটা রোগের চিকিৎসা, জটিল রোগের যেটা সম্ভব না, সেই জটিল রোগের চিকিৎসা করার জন্য যদি কোনো গবেষণা করা হয় সেটাকে বলা হবে অ্যাপ্লাইড রিসার্চ। আবার একটা এগ্রিকালচারাল কোনো প্রোডাকশান বৃদ্ধি করার জন্য, যেমন আপনার ধান প্রতি বিঘায় যদি 30 মণ হয়ে থাকে, সেই ধানের উৎপাদন যদি আমরা 60 মণ বা 100 মণ প্রতি বিঘায় পেতে চাই, তাহলে যে ধরনের গবেষণা করা হবে এটাকে বলা হবে অ্যাপ্লাইড রিসার্চ। এই ধরনের গবেষণা সাধারণত টিম অনুযায়ী করা হয় বা ন্যাশনালি বা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে। একজন ব্যক্তির পক্ষে অ্যাপ্লাইড রিসার্চ করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণার এটার কিছু প্রকারভেদ রয়েছে। অ্যাপ্লাইড রিসার্চ আবার দুই ধরনের। অ্যাপ্লাইড রিসার্চ ইজ 2 টাইপস। নাম্বার 1 অ্যাকশন রিসার্চ, নাম্বার 2 ইভ্যালুয়েশন রিসার্চ। আমরা নাম থেকে বুঝতে পারছি যে অ্যাকশন রিসার্চ, অর্থাৎ অ্যাকশন রিসার্চ কি? দিস রিসার্চ ইজ ডান টু ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটিস অফ এ প্রোগ্রাম। অ্যাকশন রিসার্চ করা হয় কিসের জন্য? কোনো একটা প্রোগ্রামের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য অ্যাকশন রিসার্চ করা হয়। অ্যাকশন রিসার্চ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইফেক্টিভ অ্যাক্টিভিটিস। অ্যাকশন রিসার্চকে সংজ্ঞায়িত করে দিতে পারে যে কার্যকরী, মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইফেক্টিভ অ্যাক্টিভিটিস, কার্যকরী কোনো কার্যক্রম, হুইচ আর ডান ফর অ্যাক্টিভ সলিউশন, যেটা করা হয় কার্যকরী সমাধানের জন্য, অফ এ প্রবলেম, একটা সমাধানের, একটা সমস্যার জন্য। তাহলে আমরা দেখলাম যে অ্যাকশন রিসার্চ হলো যে একটা কার্যকরী কার্যক্রম যেটা করা হয় একটা সমস্যার
কার্যকর সমাধানের জন্য। আচ্ছা, ইন দিস রিসার্চ, এই রিসার্চে মাস পিপল টেক পার্ট অ্যান্ড দে আর দ্য বেনিফিশিয়ারি। এই অ্যাকশন রিসার্চের অনেকগুলো মানুষ জড়িত এবং তারা এটার সুফলভোগী, বেনিফিশিয়ারি। যেমন হতে পারে একটা ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্ক। একটা ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্ক এটার একটা দেশের সমস্ত পপুলেশন, যারা একটা রাষ্ট্রের পপুলেশন, সবাই এই ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কের সাথে আপনার উপকারীভোগী হতে পারে। তাহলে আমরা অ্যাকশন রিসার্চ দেখলাম। এখন আমরা ইভ্যালুয়েশন রিসার্চ সম্পর্কে একটু বলার চেষ্টা করব। ইভ্যালুয়েশন রিসার্চটা কি? যে ইভ্যালুয়েশন রিসার্চ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক রিসার্চ। ইভ্যালুয়েশন রিসার্চ একটা বৈজ্ঞানিক গবেষণা, যে হুইচ ইজ ডান, যেটা করা হয় টু নো দ্য রেজাল্টস অফ অ্যাক্টিভিটিস হুইচ ইজ ডান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। যেটা করা হয় কিসের জন্য? একটা ফল জানার জন্য। অফ অ্যাক্টিভিটিস, একটা কার্যক্রমের, হুইচ ইজ ডান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক উন্নয়নের জন্য একটা গবেষণা যেটা করা হয়, সেটার সামাজিকভাবে সেটা কতটুকু কার্যকর সেটা দেখার জন্য যে ধরনের গবেষণা করা হয় তাকে ইভ্যালুয়েশন রিসার্চ বলা হয়ে থাকে। এখন ইভ্যালুয়েশন রিসার্চের সংজ্ঞা দিয়েছেন অ্যাকর্ডিং টু প্রফেসর নাজনীন নূর। প্রফেসর নাজনীন নূর উনি অ্যাপ্লাইড রিসার্চ ইভ্যালুয়েশন রিসার্চের সংজ্ঞা দিয়েছেন এভাবে: ইভ্যালুয়েশন রিসার্চ ইজ ডান টু নো দ্য ইফেক্টিভনেস অফ অ্যান অ্যাক্টিভিটিস অর টু ইভ্যালুয়েট দ্য রেজাল্টস অফ অ্যান অ্যাক্টিভিটিস। যে প্রফেসর নাজনীন নূর বলেছেন যে ইভ্যালুয়েশন রিসার্চটা কি, যে একটা কার্যক্রম তার কার্যকারিতা জানার জন্য যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে যে ইভ্যালুয়েশন রিসার্চ, অথবা যে একটা অ্যাক্টিভিটিস অর একটা ইভ্যালুয়েশন, একটা কার্যক্রম অথবা একটা তদন্ত যেটা রেজাল্ট অ্যাক্টিভিটিস জানার জন্য যে ধরনের গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে ইভ্যালুয়েশন রিসার্চ। এখন আমরা বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ পড়লাম, এবং বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে পার্থক্য কী বা ডিফারেন্সটা আমি একটু বলার চেষ্টা করব। আচ্ছা, মৌলিক গবেষণা শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে বলা হয় মৌলিক গবেষণা, অর্থাৎ সংজ্ঞাগত পার্থক্য 1 নম্বর, যে শুধুমাত্র জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয়। আর ফলিত গবেষণা কি? যে গবেষণা বাস্তব কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয়। আচ্ছা, এখন উদ্দেশ্যগতভাবে মৌলিক গবেষণা কি? উদ্দেশ্যগত পার্থক্য হচ্ছে নতুন মৌলিক গবেষণায় নতুন তত্ত্ব বা সৃষ্টি এবং পুরনো তত্ত্বের কার্যকারিতা মূল্যায়ন করা হয় হলো মৌলিক গবেষণায়। আর ফলিত গবেষণার উদ্দেশ্যগত পার্থক্য মৌলিক গবেষণার মধ্যে পার্থক্য কি? যে বিভিন্ন সমস্যার কারণ সম্পর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখানে উদ্দেশ্যগত পার্থক্য ফলিত গবেষণার কি? যে বিভিন্ন সমস্যার কার্যকরণ সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় ফলিত গবেষণায়। এখন পরিধিগত পার্থক্য কি? মৌলিক গবেষণায় বিষয়বস্তু পরিধি হলো আচরণ নিয়ন্ত্রণ, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম অনুসন্ধান। আর ফলিত গবেষণার ক্ষেত্রে কি হচ্ছে পরিধি? ফলিত গবেষণার বিষয়বস্তু বা পরিধি হলো মাঠ পর্যায়ে জ্ঞানের অনুশীলন ঘটানো, সমস্যা সমাধান ও কর্মসূচি বাস্তবায়ন। তাহলে ফলিত গবেষণা মাঠ পর্যায়ে হয়ে থাকে পরিধিগতভাবে। আচ্ছা, পদ্ধতিগত কি? পদ্ধতিগত পার্থক্য: মৌলিক গবেষণা পরীক্ষণমূলক পদ্ধতি অনুসরণ করে এবং উপাত্তের যথার্থতা যাচাই করে। আর ফলিত গবেষণার ক্ষেত্রে কি? উপাত্তের ফলাফল বাস্তবে রূপদানের চেষ্টা করে ফলিত গবেষণায় এবং জ্ঞানের উপযোগিতা সৃষ্টি করে। এটা জরিপ পদ্ধতির অনুযায়ী যা কর্মসূচি উন্নয়ন ও বাস্তবায়নে ভূমিকা পালন করে থাকে ফলিত গবেষণা। আচ্ছা, বাস্তবায়নগত পার্থক্য কি? মৌলিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানের সূত্রগুলো সৃষ্টি করে এবং বিজ্ঞানকে যথার্থ রূপে গড়ে তোলে, যাতে বিজ্ঞান নতুন নতুন জ্ঞান সৃষ্টি হয় বা জ্ঞান সৃষ্টি করতে পারে। আচ্ছা, এখন ফলিত গবেষণার ক্ষেত্রে কি হয়? ফলিত গবেষণার পরিধি এমন বিস্তৃত এবং বাস্তবায়নযোগ্য যা সহজেই অনুসরণ করা যায়। আচ্ছা, দর্শনগত পার্থক্য কি?
মৌলিক গবেষণার ফলিত গবেষণার দিক দর্শন ও ব্যাখ্যা স্বরূপ এবং এর সাহায্যে জ্ঞান সৃষ্টির জন্য নিরীক্ষা করা হয়। আর ফলিত গবেষণার ক্ষেত্রে কি হয়? ফলিত গবেষণা বাস্তবায়ন ও উদ্ভাবনমূলক দর্শনের বিশ্বাস করে, যা সঠিক ভূমিকার ওপর বিশেষভাবে নির্ভর করে থাকে। আচ্ছা, আমরা তাহলে এখানে মৌলিক গবেষণা এবং ফলিত গবেষণার মোটামুটি পার্থক্য এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমরা দেখব যে আরও যে ধরনের গবেষণা রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আরেকটু বলার চেষ্টা করব। এখন আরও একটা গবেষণার টাইপ হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, অর্থাৎ সংখ্যাগত। আমরা অর্থ দেখে বুঝতে পারছি যে সংখ্যাগত রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কি হয়? দিস রিসার্চ ইজ বেসড অন নিউমেরিক ফিগার্স অর নাম্বারস। কোয়ান্টিটেটিভ রিসার্চটা হয় একটা সংখ্যার ভিত্তিতে অথবা একটা গ্রাফ বা টেবিলের ভিত্তিতে হয়ে থাকে। কোয়ান্টিটেটিভ রিসার্চ এইমস টু মেজার দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অ্যান্ড compares it with past records and tries to project for future period of social sciences. অর্থাৎ একটু বড় হয়ে গেল, সেটা বলছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চের উদ্দেশ্যটা কি? টু মেজার দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, সংখ্যা অথবা পরিমাণ মাপা, হ্যাঁ, এবং অ্যান্ড কম্পেয়ার্স ইট উইথ পাস্ট রেকর্ড, এটা অতীতের যে রেকর্ড সেটার সাথে তুলনা করার জন্য। অ্যান্ড ট্রাইজ টু প্রজেক্ট অর ফিউচার পিরিয়ড, এটা ভবিষ্যৎ সময়ের জন্য এটাকে প্রিডিক্ট করার জন্য চেষ্টা করে। আচ্ছা, ইন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ রিসার্চ রেফার্স টু সিস্টেমেটিক empirical investigation of quantitative properties and phenomena and their relationship। অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কি, যে এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ এ সিস্টেমেটিক এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন, একটা পদ্ধতিগত একটা তদন্ত অফ কোয়ান্টিটেটিভ প্রপার্টিস, একটা সংখ্যামূলক বৈশিষ্ট্যের একটা বৈজ্ঞানিক তদন্ত করা। হ্যাঁ, কিসের জন্য? অ্যান্ড ফেনোমেনন, তদন্ত করা এবং এটার ঘটনা উদ্ঘাটন করা। সরি দ্য অবজেক্টিভস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চের গবেষণাটা কি? ইজ টু ডেভেলপ অ্যান্ড এমপ্লয় ম্যাথমেটিক্যাল মডেলস, থিওরিজ অর হাইপোথিসিস পার্টেনিং টু ফেনোমেনন। অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চের উদ্দেশ্য হলো কোনো গাণিতিক সূত্র তৈরি করা বা কোনো গাণিতিক ফর্মুলা তৈরি করা বা কোনো গাণিতিক মডেল তৈরি করা বা কোনো গাণিতিক একটা থিওরি তৈরি করা। আচ্ছা, এটার উদ্দেশ্য হলো কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। ওকে, এখন কোয়ান্টিটেটিভ রিসার্চ, দ্য প্রসেস অফ মেজারমেন্ট ইজ সেন্ট্রাল টু কোয়ান্টিটেটিভ রিসার্চ বিকজ ইট প্রোভাইডস ফান্ডামেন্টাল কানেকশন বিটুইন empirical observation and mathematical expression of quantitative relationship। অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চের কি মানে প্রসেসটা কি, এটাকে কীভাবে মেজার করা হয়, যে মেজার করা হয় সেন্ট্রাল টু কোয়ান্টিটেটিভ রিসার্চ বিকজ ইট প্রোভাইডস ফান্ডামেন্টাল কানেকশান, এটা একটা মৌলিক যোগাযোগ তৈরি করে কিসের মধ্যে? বিটুইন এম্পিরিক্যাল অবজারভেশন, একটা তদন্ত বা একটা পর্যবেক্ষণ, এবং একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে পরিসংখ্যান এবং গণিত অনেক বেশি ইউজ করা হয়। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল মডেলস আর ইউজড এক্সটেন্সিভলি উইথ দ্য ফিল্ড সাচ অ্যাজ ইকোনমিক্স অ্যান্ড কমার্স। আচ্ছা, এখানে পরিসংখ্যান এবং ম্যাথমেটিক্স বা গণিত এখানে বেশি ব্যবহার করা হয়, এবং যেটার ফিল্ড হতে পারে যে ইকোনমিক্স, এটার সাথে সংশ্লিষ্ট হতে পারে, কমার্সও হতে পারে। ওকে, আমরা বলবো যে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইউজিং নর্মেটিভ অ্যাপ্রোচ ইউজ করা হয় এটার ক্ষেত্রে, বা একটা সংখ্যা তত্ত্ব ইউজ করা হয়, বা পরিসংখ্যান ইউজ করা হয়, বা গণিত ইউজ করা হয় সংখ্যামূলক গবেষণার ক্ষেত্রে, কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। কেন? যে গাণিতিক সম্পর্ক নির্ধারণ করার জন্য, পরিসংখ্যানগত
পরিমাপ করার জন্য এই ধরনের রিসার্চ করা হয়ে থাকে, তাহলে সংখ্যাগত রিসার্চ। এখন কোয়ালিটেটিভ রিসার্চ আমরা বলার চেষ্টা করব যে কোয়ালিটেটিভ রিসার্চটা কি। আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চের আমরা নাম থেকে দেখতে পাচ্ছি যে এখানে গুণবাচক বা বর্ণনামূলক। যে কোয়ালিটেটিভ রিসার্চটা কি, যে কোয়ালিটেটিভ রিসার্চ প্রেজেন্টস এ নন কোয়ান্টিটেটিভ টাইপ অফ অ্যানালাইসিস। আমরা কোয়ান্টিটেটিভ বা সংখ্যাগত রিসার্চে দেখলাম সংখ্যাগত বিশ্লেষণ, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা নন কোয়ান্টিটেটিভ টাইপ অফ অ্যানালাইসিস, অর্থাৎ অসংখ্যাগত বিশ্লেষণ, অর্থাৎ যেখানে কোনো সংখ্যা জড়িত থাকবে না, কথা থাকবে, সেন্টেন্স থাকবে, প্যারাগ্রাফ থাকবে, বাক্য থাকবে। এই ধরনের গবেষণার ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং ডেটা বাই অবজার্ভিং হোয়াট পিপল ডু অ্যান্ড সে। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় এবং এটাকে বিশ্লেষণ করা হয় যে মানুষ কি বলে, বা এটা তার কথাগুলো বা ঘটনাগুলো পর্যবেক্ষণের মাধ্যমে করা হয়ে থাকে মানুষের। আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চ রিফার্স টু মিনিংস, ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক্স, সিম্বলস, মেটাফোর্স অ্যান্ড ডিসক্রিপশন অফ থিংস। অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চ কী করে, যে কোনো বিষয়ের একটা সংজ্ঞা প্রদান করে, তার বৈশিষ্ট্য বর্ণনা করে, তার প্রতীকের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা, এবং তার বর্ণনার মাধ্যমে তার একটা জিনিসের প্রকাশ করে বা বর্ণনা করে। কোয়ালিটেটিভ রিসার্চ ইজ মাচ মোর সাবজেক্টিভ অ্যান্ড ইউজেস ভেরি ডিফারেন্ট মেথডস অফ কালেক্টিং ইনফরমেশন। বলা হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে খুব ডিফারেন্ট, ভিন্ন পদ্ধতি ইউজ করা হয় ডাটা কালেকশনের ক্ষেত্রে। ওকে, হতে পারে একটা ইন্টারভিউ গ্রুপ, একটা গ্রুপের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া যেতে পারে, বা একটা ফোকাস গ্রুপ ডিসকাশন, একটা লোকের কাছ থেকে একটা কেস স্টাডি নিয়ে আমরা এখানে তার ঘটনার সত্য উদ্ঘাটন করতে পারি। কোনো একটা ঘটনা ঘটলো, সেখানে স্পটে গিয়ে আমরা অবজার্ভ করে সেটার বর্ণনা দিতে পারি, অথবা ঘটনার আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী যে উনি দেখেছেন তার বর্ণনার মাধ্যমে আমরা যে কোনো ঘটনার প্রকাশ করতে পারি। সেগুলিকে এই ধরনের যে গবেষণা, যে মানুষের বর্ণনা বা এটার কেস স্টাডির মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে যে সমস্ত গবেষণা করা হয়ে থাকে, সেগুলো তার বর্ণনা বা সেন্টেন্সের মাধ্যমে বর্ণনা করা হয়, সেই গবেষণাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, এখন বলা হচ্ছে যে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ এটা আরেকটা প্রকার রিসার্চের, যে আমরা নাম দেখে বুঝতে পারছি এটার সাথে সমস্যা জড়িত। As the name suggests, problem-oriented research is conducted to understand the exact nature of the problem, অর্থাৎ কোনো একটা সমস্যার প্রকৃতি জানার জন্য যে গবেষণা করা হয়, টু ফাইন্ড আউট দ্য রিলিভেন্ট সলিউশন, অর্থাৎ কোনো একটা ঘটনার সত্যিকার অর্থে কী কারণে ঘটে, প্রকৃতি জানার জন্য এবং তার প্রকৃত সমাধান উদ্ঘাটন করার জন্য যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। দি টার্ম প্রবলেম রিফার্স টু হ্যাভিং ইস্যুস অর টু থটস হোয়াইল মেকিং অ্যানি ডিসিশনস, অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটলো, সেটার ঘটনাকে বা সমস্যা ঘটলো, সমস্যার সমাধানের জন্য যে প্রক্রিয়া বা যে কোনো একটা সিদ্ধান্ত দেওয়া, এটাকে বলা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। আচ্ছা, প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ কেন করা হয়? প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ ইজ ডান বাই ইন্ডাস্ট্রি অ্যাপেক্স বডি, অর্থাৎ একটা শিল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে করা হতে পারে। ফর শর্টিং আউট প্রবলেমস ফেসড বাই অল দ্য কোম্পানিজ, একটা কোম্পানি একটা সমস্যা ফেস করলো, সেই সমস্যা সমাধানের জন্য একটা কোম্পানির অ্যাপেক্স বডি দ্বারা যে ধরনের তদন্ত করা হয় প্রবলেমটাকে খুঁজে বের করার জন্য, সেটাকে বলা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। যেমন WTO, World Trade Organization, does problems oriented research for developing countries. World Trade Organization উন্নয়নশীল দেশের সমস্যা সমাধানের জন্য যে গবেষণা এই ধরনের করে থাকে। হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, DGDA বলা হয়, তারা একটা কন্ডাক্ট রিসার্চ করে ফর দ্য বেনিফিট অফ দ্য ফার্মেসি ইন্ডাস্ট্রি। DGDA অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান। তারা ওষুধ কোম্পানি, বাংলাদেশে যে সমস্ত ওষুধ কোম্পানি রয়েছে
তাদেরকে মনিটরিং এবং সুপারভিশন করে থাকে। তারা কোনো একটা কোম্পানির কোনো সমস্যা হলো, সেই সমস্যা সমাধানের জন্য তারা যে গবেষণা করে থাকে সে ধরনের গবেষণাকে বলা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। অর্থাৎ প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চটা হচ্ছে যে কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজে বের করার জন্য যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। আর এই রিসার্চটা কোনো ব্যক্তি বিশেষে করে না, কোনো একটা প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে হয়ে থাকে। এখন প্রবলেম সলভিং রিসার্চ কি? প্রবলেম সলভিং রিসার্চ এটা বলা হচ্ছে যে সমস্যা সমাধানের জন্য যে গবেষণা করা হয়। দিস টাইপ অফ রিসার্চ ইজ ডান বাই অ্যান ইন্ডিভিজুয়াল কোম্পানি, একটা কোম্পানির মাধ্যমে, ফর দ্য প্রবলেম ফেসড বাই ইট। একটা কোম্পানির জন্য কোনো প্রবলেম ফেস করলো, সেই প্রবলেম সলভ করার জন্য যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং রিসার্চ। মার্কেটিং রিসার্চ অ্যান্ড মার্কেট রিসার্চ আর দ্য অ্যাপ্লাইড রিসার্চ। এই ধরনের রিসার্চ যে প্রবলেম সলভিং রিসার্চ, যেমন হতে পারে স্কোয়ার কোম্পানি বা বেক্সিমকো বা অ্যাকমি কোম্পানি একটা গবেষণা করলো যে টু স্টাডি, মানে একটা তার কোম্পানির কাস্টমার স্যাটিসফ্যাকশন কীরকম সেটার লেভেলটা যাচাই করার জন্য করলো। ইট উইল বি একটা প্রবলেম সলভিং রিসার্চ, এটা একটা প্রবলেম সলভিং রিসার্চ হতে পারে। ইন শর্ট, দ্য মেইন এইম অফ প্রবলেম সলভিং রিসার্চ, অর্থাৎ সংক্ষেপে আমরা প্রবলেম সলভিং রিসার্চের উদ্দেশ্যটা এই, টু ডিসকভার সাম সলিউশনস ফর সাম প্রিডিক্ট প্রবলেমস। একটা সমস্যা সমাধান করার জন্য যে গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং রিসার্চ। তো এই হলো মোটামুটি প্রবলেম সলভিং রিসার্চ। এখন আমরা দেখব উদ্ঘাটন গবেষণা। উদ্ঘাটন গবেষণা এটাও এক ধরনের গবেষণা। যে এটা কেন করা হয়? যে সকল ধরনের গবেষণা কর্মেই কম বেশি অনুসন্ধান থাকে। আচ্ছা, অনুসন্ধানমূলক গবেষণার যদি প্রায়োগিক দিক ও উদ্দেশ্যগত দিক বিবেচনা করি, তাহলে এই ধরনের গবেষণাকে ফলিত গবেষণা হিসাবে চিহ্নিত করা যায়। অনুসন্ধানমূলক গবেষণাকেও ফলিত গবেষণা হিসেবে চিহ্নিত করা যায়। তো অনুসন্ধানমূলক গবেষণা কোনো বিষয় বা পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করার ক্ষেত্রে সহায়তা করে। এর দ্বারা অর্জিত জ্ঞানের মাধ্যমে একজন গবেষক বা উদ্যোক্তা যথাযথভাবে উপলব্ধি করতে পারেন কোনো কর্মসূচি শুরু বা প্রবর্তন করার সময় হয়েছে কি না এবং নতুন কোনো তথ্যের দরকার আছে কি না। এ ধরনের গবেষণা মানুষের